ওই যে মানুষগুলো যে মৌলবাদীদের কথা আমরা বলছি আর কি, তাদের আসল জায়গাটা হচ্ছে তাদের শিক্ষা নেই, তাদের পেটে বিদ্যা নেই। তারা পৃথিবীতে একটি বই পড়েছে, একটি পুস্তক তারা অনুধাবন করেছে, এবং সেই পুস্তকে যা যা লেখা আছে তারা মনে করে গোটা পৃথিবীটা সেই রকম, গোটা পৃথিবীটা ওইভাবেই চলে। আর বাংলাদেশের ওই একটা লুঙ্গি পরে আর টুপি পরে ওরা কি মেশিন গান নিয়ে ভারতের দিকে আক্রমণ করে দেবে। আরে বাংলা, আমাদের পশ্চিমবঙ্গে সিভিক পুলিশ চলে গেলে ওরা ভয় পালিয়ে যায়। রাতে যখন ঘুমিয়ে থাকে লুঙ্গি পরে, তখন হয়তো স্বপ্ন দেখেন আমি ভারত দখল করে নিচ্ছি, আমি ভারত দখল করে নিচ্ছি, এই কলকাতার দিকে ছুটে চলে যাচ্ছি। এগুলো হয়তো উনি স্বপ্ন দেখেন। তাই আমি বলবো এটা অ্যাকচুয়ালি ওনার স্বপ্নদোষ। জঙ্গি গোষ্ঠী বা যাদেরকে আমরা মানে মূলত বলি যে উগ্রবাদী যে মুসলিম বা ইসলামিক যে গোষ্ঠী, এই বিংশ শতাব্দী হচ্ছে ওদের শেষ শতাব্দী বলেই আমার মনে হয়। ওরা বাংলাও খায় না, ওরা চুল্লু খায়। আমি বলছি ওই লোকগুলো চুল্লু খায়, নাহলে এইসব ভুলভাল কথা আমাদের মানে মানে কি বলে, একটা বাচ্চা ছেলেও বলবে। একজন নারীর অন্তর্বাস হাতে নিয়ে যারা উল্লাস করছে তারাই বলছে নারীকে বোরখা পরিয়ে রাখো। এটা দু হাত দু পা আছে এইরকম একটা জন্তু, নাহলে এটা করতে পারে না। বাংলাদেশে আবার দুর্ভিক্ষ আসবে। আসলে বিষয়টা হচ্ছে কি যে দেখবে অনেক সময় পাড়ায় দুটো লোকের মধ্যে খুব গন্ডগোল হয়, খুব মারামারি হচ্ছে, অশান্তি হচ্ছে। কি নিয়ে হচ্ছে না, জায়গা যন্ত্র নিয়ে, যে ওর বাড়ির দেওয়াল আমার বাড়ির দেওয়ালে ঘেঁষে গেছে, বা ওর বাড়ি বৃষ্টিতে জল হচ্ছে, সেখানে বৃষ্টির জল আমার জায়গায় গিয়ে পড়ছে, এইসব নিয়ে গন্ডগোল হয়। তখন দেখবে যে মানুষটা শক্তিশালী, মানে যে হয়তো খুব এডুকেটেড একজন পার্সন, বা ভালো কোনো চাকরি করে, আর্থিকভাবে সম্পন্ন, সেই মানুষটা না চুপ করে যায়। আর যত আস্ফালন দেখা যায়, যে মানুষটা অতটা শক্তিশালী নয় সে বলে মেরে দেবো, কেটে দেবো, আমার বাড়ির সামনে দিয়ে গেলে ফাটিয়ে দেবো, অমুক করে দেবো, অমুক নেতাকে ধরে ফাটিয়ে দেবো। এগুলো আসলে বেসিক্যালি হচ্ছে বোকার আস্ফালন, বোকা এবং মূর্খের আস্ফালন। এই যে বিএনপি নেতা যে বক্তব্যগুলো বলেছে, বাংলাদেশের সবাই সামরিক শিক্ষায় কি শিখবে? কি বন্দুক চালানো শিখবে, নাকি হেলিকপ্টার চালাতে শিখবে, না এরোপ্লেন চালাতে শিখবে, বায়ুসেনা সব অফিসার হয়ে যাবে? আসলে যেটা ওদের দরকার সেটা মূলত হচ্ছে শিক্ষার অভাব। ওই যে মানুষগুলো যে মৌলবাদীদের কথা আমরা বলছি আর কি, তাদের আসল জায়গাটা হচ্ছে তাদের শিক্ষা নেই, তাদের পেটে বিদ্যা নেই। তারা পৃথিবীতে একটি বই পড়েছে, একটি পুস্তক তারা অনুধাবন করেছে, এবং সেই পুস্তকে যা যা লেখা আছে তারা মনে করে গোটা পৃথিবীটা সেই রকম, গোটা পৃথিবীটা ওইভাবেই চলে। এগুলো বেসিক্যালি মূর্খ। ভারতবর্ষের সঙ্গে, ভারতবর্ষ এই মুহূর্তে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশ, যার সঙ্গে পৃথিবীর আরো অন্যান্য শক্তিশালী দেশ বলে আমরা যারা জানি, আমেরিকা, রাশিয়া, চীন ইত্যাদি ইত্যাদি, তারাও ভারতবর্ষকে এখন সমঝে চলছে। আর বাংলাদেশের ওই একটা লুঙ্গি পরে আর টুপি পরে ওরা কি মেশিন গান নিয়ে ভারতের দিকে আক্রমণ করে দেবে। আরে বাংলা, আমাদের পশ্চিমবঙ্গে সিভিক পুলিশ চলে গেলে ওরা ভয় পালিয়ে যাবে। মিলিটারি ছেড়ে দাও, ভারতের সেনাবাহিনী ছেড়ে দাও, আমাদের সিভিক পুলিশরা যদি সবাই মিলে একসঙ্গে বাংলাদেশের দিকে যায় লাঠি হাতে, তাহলে ওরা পালিয়ে যাবে। এগুলো মূর্খের আস্ফালন। আমি বলবো ওদেরকে ঈশ্বর বুদ্ধি দিক, যাতে দেশটা ঠিকঠাক থাকে, দেশের মানুষ খেয়ে পরে বাঁচে, সুস্থভাবে থাকে। আজকে 2024 সালে এসে কোনো মানুষ বা কোনো মৌলবাদী গোষ্ঠী যদি মনে করে যে তার মতে চলতে হবে, না হলে সে বাকিদেরকে মেরে দেবে, এই হচ্ছে মোদ্দা কথা। তাদের বক্তব্য হচ্ছে তারা যে আইন মানতে চাইছে, তারা যেভাবে থাকতে চাইছে, পৃথিবীর আর সবাইকে সেইভাবে থাকতে হবে। এইটা 2024 সালে 25 সালে এসে, মানে এই বিংশ শতাব্দীতে এসে এটা সম্ভব? এটা মূর্খের আস্ফালন ছাড়া আর কিচ্ছু না, মূর্খের আস্ফালন। আমি বলছি এই যে ওই সেনাকর্তাদের ওদের ওই ভিডিওটা আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে আমাদের ভারতীয় এক মহিলা, তারও ভিডিওটা ভাইরাল হয়েছে। ওনার সম্পর্কে কি বলেছে সেটা আমি এখানে বলছি না। মানে হয় কি,
যে এটা হয়তো উনি রাত্রিবেলায় স্বপ্ন দেখেন। হ্যাঁ, রাতে যখন ঘুমিয়ে থাকেন লুঙ্গি পরে, তখন হয়তো স্বপ্ন দেখেন আমি ভারত দখল করে নিচ্ছি, আমি ভারত দখল করে নিচ্ছি, এই কলকাতার দিকে ছুটে চলে যাচ্ছি। এগুলো হয়তো উনি স্বপ্ন দেখেন। তাই আমি বলবো এটা অ্যাকচুয়ালি উনার স্বপ্নদোষ। ঘটনা হচ্ছে কি যে ভারতবর্ষের লোক খুব একটা বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। জাস্ট আত্মীয় বাড়ি-টাড়ি যাদের আছে তারা যায়-টায় বা খুব আছে যে কাদের তাড়াবে ওরাই জানে। ওরা তাড়াতে চাইছে কাদের? ওরা তাড়াতে চাইছে হিন্দুদের। ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে হিন্দুরা যারা বাংলাদেশে আছে তারা হচ্ছে মূলত ভারতীয়। মানে হিন্দুদেরকে ওরা বাংলাদেশের নাগরিক বলে স্বীকারই করছে না। তার কারণ হচ্ছে একটা উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী তারা বাংলাদেশকে তালিবানি শাসনের আন্ডারে আনতে চায়, যেটা পাকিস্তানেও হয়েছে। হ্যাঁ, যে সেই জন্য হিন্দুদেরকে তারা তাড়িয়ে দিতে চাইছে। এবার সেই জন্য হিন্দুদের উপরে তারা আক্রমণ করছে, মারধর করছে, মেয়েদেরকে রেপ করছে, হ্যাঁ, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আমরা সেই ঘটনা মানে আমি পুনরাবৃত্তি করছি না, আমরা রোজই তার সেগুলো আমরা দেখেই যাচ্ছি। মূলত হিন্দুদের তাড়াতে চাইছে। এবার ঘটনা হচ্ছে যে এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কি শুধুমাত্র মুসলমানরা লড়াই করেছিল নাকি? হিন্দুরা তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, যারা বাংলাদেশে যারা থাকতো বা এখন যারা আছে। আসলে মূল জায়গাটা আমাদের ধরতে হবে। আমরা বাংলাদেশ, ভারত, হিন্দু, মুসলমান, মমতা ব্যানার্জি, আমরা এই জায়গা থেকে না আসল জায়গাটায় আমাদের পয়েন্ট আউট করতে হবে। সেটা হচ্ছে গ্লোবাল ইসলামিক পলিটিক্স। এই যে গ্লোবাল ইসলামিক পলিটিক্সের মূল জিনিস হচ্ছে যে পৃথিবী যে আমাদের যে গোল যে পৃথিবীটা, এই পৃথিবীর যত জমি আছে সেইগুলোকে দখল করো, পরপর 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 দখল করো। এবারে কিভাবে সেটা দখল করবে, তার জন্য ওরা বিভিন্ন রকমের সিস্টেম তৈরি করেছে, ওয়াকফ বোর্ড বা আরো এটসেট্রা এটসেট্রা, বা যারা অন্য ধর্মের তাদের মন্দির, তাদের গির্জা, তাদের সমস্ত কিছু ধর্মস্থান তাদের ভেঙে দাও, মুড়িয়ে দাও, তাদের উপর অত্যাচার করো, তারা ভয়ে পালিয়ে যাবে, তখন সেই জমিটা দখল করো। এইভাবে দখল করতে করতে তুমি যদি গ্লোবাল ইসলামিক পলিটিক্সের মানে পুরো ইতিহাস দেখো, তাহলে কিন্তু শুধুমাত্র অন্য ধর্মের মানুষদের উপর অত্যাচার করতে করতে, তাদের মারতে মারতে, হত্যা করতে করতে ওরা জমিগুলো দখল করতে করতে গেছে। এইটা হচ্ছে মূল ভাবনা ওদের। সেই গ্লোবাল ইসলামিক পলিটিক্সের আওতায় বর্তমানে যারা বাংলাদেশে এখন মানে শাসনভার গ্রহণ করেছে অন্যায়ভাবে, তারা সেইটা করতে চাইছে। তবে বিশ্ব অনেক এগিয়ে গেছে, এটা ওদের পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় এই বিংশ শতাব্দী হচ্ছে এই উগ্রবাদী ইসলামিক জঙ্গি গোষ্ঠী বা যাদেরকে আমরা মানে মূলত বলি যে উগ্রবাদী যে মুসলিম বা ইসলামিক যে গোষ্ঠী, এই বিংশ শতাব্দী হচ্ছে ওদের শেষ শতাব্দী বলেই আমার মনে হয়। হ্যাঁ, তো এই যে ভারতের কাছে বলো যে হে ভারত দাদা, আমাদের এইটুকু রাস্তা আপনারা দিন, না হলে আমাদের যেতে অসুবিধা হচ্ছে। সেটা করবে, মার দাঙ্গা করে কি হবে? তোমার শক্তিই নেই ভারতের সঙ্গে লড়াই করার। না শিক্ষায় শক্তি আছে, না সামরিক শক্তি আছে, না অর্থবল আছে, কোনো কিছুই নেই। তা তুমি এসে বলো ভারতের কাছে যে দাদা, হ্যাঁ, নরেন্দ্র মোদীর কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করুন যে আমাদেরকে হে আমার ভারত দাদা, ভারত মাতা, আমাকে আমাদের রাস্তা দাও, আমরা এতটা ঘুরে যেতে পারছি না। এইভাবে বল। ভারতের আভ্যন্তরীণ যে যে রাজনৈতিক বা বিদেশ নীতি এবং কূটনৈতিক যা ভারতের সিস্টেম, সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত কি বাংলাদেশের ওই তারেকনাকে ওইসব মানে ফোকট লোকজন ওরা দেবে? ভারতবর্ষের সিদ্ধান্ত ভারতবর্ষ নেবে। হ্যাঁ, ভারতবর্ষ এর আগে, তাহলে আমরা তো এখন বলবো তুমি 40 কিলোমিটার রাস্তার কথা বলছো। আরে ভাই, বাংলাদেশ তুমি কোথায় ছিলে? তুমি তো ভারতেরই ছিলে। এখন আমরা ভারত যদি বলি যে না চলো বাংলাদেশ আমরা আমরা খেতে পাচ্ছে না, পেঁয়াজ টেয়াজ পাচ্ছে না, আমরা নিয়ে নিই, তা নিয়ে নেবো। আমরা কালকে যদি বলি যে পাকিস্তান এখন খুব আটা পাচ্ছে না, হ্যাঁ, মানুষজন মারা যাচ্ছে, এই এত দুঃখ দুর্দশা আমরা দেখতে পাচ্ছি না, আসলে তো আমাদেরই ভাই ছিল, তো আমরা নিয়ে নেবো। তুমি 40 কিলোমিটার 45 কিলোমিটার রাস্তার কথা বলছো, তোমার দেশটাই তো আমার দেশ, তোমার দেশটাই তো ভারতের সঙ্গে ছিল। তো তুমি 40 কিলোমিটার রাস্তা চাইছো, আমি তো পুরো বাংলাদেশ চাইছি, তাহলে তুমি কি সেটা মেনে নেবে?
তাহলে একটা আলাপ আলোচনা বা কূটনৈতিক পরিবেশ তৈরি করতে হয়, রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হয়, আলোচনার মাধ্যম তৈরি করতে হয়। সেখানে তুমি বলছো দখল করে নেব, ফাটিয়ে দেবো, হিন্দুদের মেরে তাড়িয়ে দেবো, ভারত দখল করে নেবো, কলকাতা দখল করে নেবো। আরে ভাই, কি মানে ওরা কি, ওরা বাংলাও খায় না, ওরা চুল্লু খায়। আমি বলছি ওই লোকগুলো চুল্লু খায়। নাহলে এইসব ভুলভাল কথা আমাদের মানে কি বলে, একটা বাচ্চা ছেলেও বলবেন না। ইউনিস স্যার ইউরোপীয় ইউনিয়ন সঙ্গে আলোচনা করছেন, কথা বলছেন, আর ভারত করছে না, বা ইউরোপীয় ইউনিয়ন ভারতবর্ষের সঙ্গে কথা বলছে না, যা কথা সব ইউনিস স্যারের সঙ্গেই বলছেন, যা কথা সব মানে গোটা ইউরোপ, টোটাল ইউরোপ শুধুমাত্র বাংলাদেশের দিকে তাকিয়ে বসে আছে, কবে বাংলাদেশ তাদের সঙ্গে আলোচনায় বসবে তবেই ইউরোপের লোকেরা খেতে পাবে। মানে এরা কারা, এরা কারা? গোটা পৃথিবীব্যাপী ব্যবসা বাণিজ্য, কূটনীতি, বিদেশ নীতি, সমস্ত দেশের সঙ্গে একটা সমঝোতার প্রক্রিয়ার মাধ্যমে চলে। মানে কোনো দেশ আমি তোমার সঙ্গে থাকবো না, আরে তোমার দেশের তেল আমার লাগে, আমার দেশের পেঁয়াজ তোমার লাগে, তোমার দেশের চাল লাগলে তোমার দেশের ডাল লাগে। প্রত্যেকটা দেশের সঙ্গে বাণিজ্যিকভাবে জড়িত থাকে। সেটা কৃষিজ দ্রব্য দিয়ে জড়িত থাকে, সেটা শিল্পের বিভিন্ন উপাদান দিয়ে জড়িত থাকে। এইভাবেই গোটা পৃথিবী চলছে। সেখানে আমি এটা বলবো, আমার এটা না হলে তাহলে আমি আর কিছু মানবো না, এই যে ধারণা, এই ধারণাটাই তো তালিবানি ধারণা, এই ধারণাটাই তো গণতন্ত্র বিরোধী ধারণা, যেটা বাংলাদেশের ওদের মধ্যে উগ্রবাদী মানে ইসলামিক মানুষজনদের মধ্যে এসছে। এবং ওরা একেবারেই, আমি বলছি, মূল পয়েন্ট হচ্ছে গ্লোবাল ইসলামিক পলিটিক্স, যেটা জমি দখলের রাজনীতি, যেন তেন প্রকারেণ এটাকে বাড়াও। এবারে বাংলাদেশের এই আমি বলবো মূর্খ লোকগুলো আর কি, এই মূর্খ লোকগুলো এই ফাঁদটাতে পা দিয়ে ফেলেছে, যেটাতে আদপে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের চূড়ান্ত ক্ষতি হবে। হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দুরা এখন প্রতিরোধ করছে, একটা সময় প্রতিরোধ করতে পারেননি, তারা অসহ্য যন্ত্রণা সহ্য করে ভারতবর্ষে পালিয়ে এসেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের হিন্দুরা কিন্তু প্রতিরোধ করছে, এবং আমরা যা লক্ষ্য করছি সেখানে কিন্তু যথেষ্ট বড় বড় সভা করছে, মিছিল করছে, এবং যথেষ্ট ভালো প্রতিবাদ করছে। তার মানে হঠাৎ করে বাংলাদেশের এই হিন্দুদেরকে এই মুহূর্তে, বা বাংলাদেশের ওই কয়েকটা উগ্র ইসলামিক মানুষজন তাড়িয়ে দিতে পারবে, এটা কিন্তু হবে না। বেসিক জায়গা তালিবানি শাসন, বেসিক জায়গা হচ্ছে তালিবানি শাসন চায় ওরা। ওরা আবার অন্ধযুগে ফিরে যেতে চায়, যেখানে বাকি অন্যান্য অনেক ইসলামিক কান্ট্রি, সবগুলো না হলেও বেশ কিছু ইসলামিক কান্ট্রি কিন্তু আধুনিক শিক্ষা, আধুনিক প্রযুক্তি, আধুনিক ধারণা, আধুনিক জ্ঞান, আধুনিক বিজ্ঞানের ভেতর প্রবেশ করেছে। বাংলাদেশের এই মূর্খগুলো কেন সেইটা বুঝছে না? ওরা আবার অন্ধযুগে ফিরে যেতে চায়, আবার মহিলারা সবাই পেঙ্গুইন সেজে ঘুরবে, ওরা বড় বড় দাড়ি রাখবে, তারপর হাতে কাটারি দা এইসব নিয়ে ঘুরবে, আর বিধর্মী দেখলে গলা কাটবে। মানে এই যে ধারণা ওদের মধ্যে কে যে দিয়েছে ভগবান জানে। আমার যেটা মনে হয়, আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে হয়, এই ইউনিসের মতো লোকগুলো, এদের হয় কি একটা ক্ষমতা লিপ্সা থাকে, মানে সে জীবনে একবার একটা দেশের প্রধানমন্ত্রী হবে, এরকম একটা ক্ষমতা লিপ্সা, যেটা মোহাম্মদ আলী জিন্নার ছিল, সে একটা দেশের প্রধানমন্ত্রী হবে, সেই জন্য সে পাকিস্তান চায়, আর কোনো কারণ ছিল না। কিন্তু পাকিস্তান চায় শুধুমাত্র সে একবার প্রধানমন্ত্রী হবে। এই ইউনিসের মতো লোকেদের এই যে ক্ষমতা লিপ্সা, যে আমি একবার প্রধানমন্ত্রী হব, দিয়ে আমি মরবো, তাহলে সারা জীবন একবার লেখা থাকবে বাংলাদেশের এত সাল থেকে এত সাল অবধি প্রধানমন্ত্রী ছিলেন ইউনিস, এটা লেখা থাকবে। এইটুকুর জন্য এরা গোটা দেশটাকে বিপদে ফেলছে, এবং কিছু অশুভ শক্তির সঙ্গে আঁতাত করে এই ভারত বিরোধী চক্রান্তে লিপ্ত হচ্ছে, যেটাতে এদেরই ক্ষতি। একদমই তাই। আমি বলছি যে এই পাকিস্তানে প্রত্যেক দিন যদি খবর দেখা যায়, যতটুকু আমরা নিউজ খোঁজ খবর রাখি, পাকিস্তানে আজ না কাল দুদিন ছাড়াই এই স্কুলে বিস্ফোরণ, অমুক জায়গায় কারখানার গেটের সামনে বিস্ফোরণ। আমি বলছি মারা যাচ্ছে কারা? পাকিস্তানে ধরো একটা স্কুলে বিস্ফোরণ হয়েছে, ওখানে তো মানে হিন্দুরা নেই বললেই চলে, মারা যাচ্ছে কারা? মুসলিমরাই, ওদের ধর্মের মানুষেরাই তো মারা যাচ্ছে।
তাহলে ওদের একটা গোষ্ঠী আছে, যে গোষ্ঠীটা হচ্ছে একেবারে তালিবানি জঙ্গি গোষ্ঠী। এবারে প্রবলেম হচ্ছে এই জঙ্গি গোষ্ঠীর হাতে ক্ষমতা চলে গেল কি করে, যেখানে সাধারণ মানুষ যারা সুস্থভাবে বেঁচে থাকতে চায়, সে যে ধর্মের মানুষই হোক সুস্থভাবে তো থাকতে চায়, খেয়ে পরে বাবু আমি ভালোভাবে বাঁচবো, কিন্তু ওদের হাতে এই ক্ষমতা চলে গেল কি করে, এইটা পাকিস্তানের মদদ ছাড়া কোনোভাবেই সম্ভব। মানে পাকিস্তানের বলতে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীগুলোর পূর্ণ মদদ এই বাংলাদেশের এই এই ঘটনার জন্য তাদের রয়েছে, এবং তাদের পেছন পেছন তাদের অর্থ সাহায্য বা যা যা করার আর কি সেগুলো ওরা করছে। অর্থ খুব একটা নেই, ওরা সেই সব সাহায্য করতে পারে না। ওই ছুরি টুরি কাঁচি টাঁচি দা কাটারি এইসবই সাপ্লাই দেয়। এর বাইরে ওদের একটা মানে ভালো বোম তৈরি করারও ক্ষমতা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পাকিস্তানের উগ্রবাদী গোষ্ঠী এবং বাংলাদেশের উগ্রবাদী গোষ্ঠী, এইটা কিন্তু এক্ষুনি যে মিলে গেছে তা নয়। এই চক্রান্তটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। দীর্ঘদিন ধরে এই একটা পুরো জঙ্গি গোষ্ঠীর চক্রান্ত একসঙ্গে চলছে, যেটা ভারত বিরোধী চক্রান্ত। কন্টিনিউয়াস তারা ভারত বিরোধী করে যাবে। দুঃখ লাগে অন্য জায়গায়, দুঃখ লাগে আমাদের দেশে কিছু রাজনৈতিক দল রয়েছে যারা জেনে বা না জেনে নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য, মানে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে সে দেশের আভ্যন্তরীণ সমস্যার মানে আভ্যন্তরীণ বিষয়ের বিরোধিতা করে ফেলছে, দেশের কূটনীতির বিরোধিতা করে ফেলছে, দেশের যে রাষ্ট্রনীতি তার বিরোধিতা করে ফেলছে। এই বোধ তাদের জন্মাচ্ছে না। নরেন্দ্র মোদীকে আপনার পছন্দ নাই হতে পারে, আপনি একজন মানুষ, আপনার সবাইকে পছন্দ হবে তা তো নয়। আপনার বিজেপিকে পছন্দ না হতে পারে, আপনার আরএসএসকে পছন্দ না হতে পারে, কিন্তু আপনার আরএসএসকে পছন্দ নয় বলে, আপনার নরেন্দ্র মোদীকে পছন্দ নয় বলে বা বিজেপিকে পছন্দ নয় বলে আপনি দেশের রাষ্ট্রনীতির বিরোধিতা কি করে করছেন, দেশের বিদেশ নীতির বিরোধিতা কি করে করছেন? এই যে মানুষগুলো, এই মানুষগুলো কিন্তু আমি এদেরকে সফট জঙ্গি বলি। মানে এরা হয়তো গুলি করে না, বোম ফাটায় না, বা আত্মঘাতী বোমা নিয়ে রাস্তায় ফাটে না, কিন্তু এরা ভয়ঙ্কর ক্ষতি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ন্যারেটিভ তৈরির মাধ্যমে এরা ভয়ঙ্কর ক্ষতি করে। সেই মানুষগুলো সম্পর্কেও আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন আছে। তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে আছে। আমি বলছি যে মানে জাস্ট একবার কল্পনা করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে যে মানে একটা সংখ্যক মানুষ তারা কতটা নীচ হলে, মানে কোন লেভেলের নীচ হলে, যারা শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে আসে তার বাসভবনে গিয়ে তার অন্তর্বাস হাতে নিয়ে তারা ছবি তুলছে এবং উল্লাস করছে। আমি বলছি শেখ হাসিনা তার বিরোধী রাজনীতির লোক, এগুলো আলাদা বিষয়, কিন্তু একজন নারীর অন্তর্বাস হাতে নিয়ে যারা উল্লাস করছে তারাই বলছে নারীকে বোরখা পরিয়ে রাখো। আমি বলছি কন্ট্রাডিকশনটা খেয়াল করো, যে যে যারা শেখ হাসিনার, তিনি তো একজন মায়ের বয়সী মানুষ, তার রাজনীতির সঙ্গে তোমার মিল নাই খেতে পারে, কিন্তু তিনি তো একজন মাতৃস্থানীয় একজন মহিলা। তার বাসভবনের অন্তর্বাস নিয়ে ওই নাগরিকরা যখন ওই ছাত্র আন্দোলনের নামে যে বিভীষিকাটা হয়েছিল, আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখেছি, তারা উল্লাস করছে। আবার সেই গোষ্ঠীর লোকেরাই বলছে নারীকে হিজাব পরতে হবে, বোরখা পরতে হবে, ফতোয়া জারি। তাহলে এদের আসলে মানে এদের বোঝা বড় মুশকিল, এরা আসলে জঙ্গি এবং এরা আসলে এক ধরনের দুপা দুহাত ওয়ালা পশু, মানে মানুষ নয়, এরা দুহাত দুপা আছে এইরকম একটা জন্তু, নাহলে এটা করতে পারে না। আমি বলছি মুজিবুর রহমানের পছন্দ নাই হতে পারে, তার স্ট্যাচুর ওপর উঠে আমরা দেখেছি, টিভিতে খবরে সব জায়গায় দেখেছি, একজন মানে নির্লজ্জভাবে উলঙ্গ হয়ে মূত্র বিসর্জন করছে মুজিবুর রহমানের মাথার উপর, যিনি তার দেশকে স্বাধীনতা এনেছিলেন। সেটা নিয়ে কি বিতর্ক আছে কি না আছে আমার জানার দরকার, কিন্তু এইটা যারা করতে পারে, তারা কোন লেভেলের নীচ, কোন লেভেলের জঘন্য,
এইটা আমরা একটা আইডিয়া করতে পারি। অতএব সেই মানুষগুলোকে ওই হাতে 50 টাকা গুঁজে দিলে সে তো অন্যের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেবে। সেই মানুষগুলোকে খুব সহজেই, এইরকম নীচ অশিক্ষিত মানুষগুলোকে খুব সহজেই জঙ্গি গোষ্ঠীর মানুষজনেরা কিছু দিয়ে ঠিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজে লাগিয়ে ফেলছে। সেই জায়গাটা বাংলাদেশের আপামর জনসাধারণ যে খুব একটা মানছে, বর্তমানে কিন্তু একটা উল্টো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। আবার কিন্তু বিপরীত মিছিল, বিপরীত আবার আন্দোলন শুরু হচ্ছে। তো এটা চট করে ওরা পারবে না। ওদের এখন খাওয়ার জন্য গুড়টুকুই নেই। মানে চিনি বাতাসও তো দূরের কথা, গুড়টুকুই নেই। তার আবার লাভ, তার আবার গুড়। হ্যাঁ, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে একটা সময়, আমি বলছি, একদম আমার যদি ধারণা, আমি চাইবো না হোক, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে, আবার দুর্ভিক্ষ আসবে। আমরা ৭৬-এর মন্বন্তরের নাম শুনেছিলাম, যেটা বাংলাদেশে আবার শুরু হবে যদি এই জিনিস অবিলম্বে বন্ধ না হয়। অবিলম্বে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সরকার তৈরি করে এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশ এবং গোটা পৃথিবীর সঙ্গে যেভাবে সমঝোতার মাধ্যমে দেশ চলে, আদান প্রদানের মাধ্যমে দেশ চলে, এই পদ্ধতিতে যদি না আসে, তাহলে আবার একটা মন্বন্তর বাংলাদেশের বুকে আমরা দেখব।